সবাই জুড়ে করো বলি। তোমরা কেমন আছো? আমার মনে কি নাস্তাটা ভালো হয় না রে? নাস্তা খাইছো সবাই? তা জুড়ে একটা হাতে তালি শুনতে চাইতো। মেয়েরা হাতে তালি কম দেয়, কারণ মেয়েরা হাতে তালি দিলে তাদের লিপস্টিক নষ্ট হয়ে যাবে না রে। মেয়েদের একটা জুড়ে হাতে তালি শুনতে দেখতে চাই। ওকে, উপস্থিত বিকন নেটওয়ার্ক পানাম গ্রুপের একটা অঙ্গ প্রতিষ্ঠানের আমার সহকর্মীবৃন্দ ও আমার সামনে ছেলে ও মেয়েরা, তোমরা কেমন আছো? আচ্ছা, আজকে এই শীতের দিনে আমরা আনন্দ করার জন্য সকাল থেকে আমরা এখানে আসছি এবং এই দিনটার জন্য আমরা একটি বছর অপেক্ষা করি। কারণ আমরা প্রতিদিন কাজ করি, বাসায় যাই, আবার শাওয়ার করি, আবার সকালবেলা অফিসে আসি। এই হচ্ছে আমাদের গতানুগতিক জীবন যাপন। সেই জন্য এই একটা দিন আমরা বেছে দিচ্ছি, যে দিনটা নাকি আমরা আজকে কোনো কর্ম করবো না, শুধু আমরা আনন্দ করব। আর তোমরা আমার মনে হয় এতই চালাক, আমি দেখতে পেলাম যে বাইরে সবাই ঘুরতে কাটতেছে, কেউ ওই মঞ্চের সামনে আসে না। সেই জন্য এই স্পটটা তোমরা বাচ্চা দিচ্ছ, ঘুরতে পারো, তাই না? সত্যি জোরে শুনতে চাই। আচ্ছা, আমি আর প্রথম থেকে একটা কথা বলবো, মায়েদেরকে খুব সাবধানতার সাথে অবলম্বন করতে বলছি। আমি দেখলাম যে প্রচুর বাচ্চা সবাই নিয়ে আসছেন, যার যার সন্তান নিয়ে আসছেন, কিন্তু আমি মায়েদের কাছে রিকোয়েস্ট করব, সেটা হলো গিয়ে আপনাদের সন্তান আপনার কাছে সুরক্ষা রাখবেন। আপনার সন্তান অন্য কারো কাছে দিবেন না। পরে কোনো বাচ্চা হারিয়ে গেলে সেজন্য কিন্তু কর্তৃপক্ষ কোনো অবস্থায় দায়ী হবে না। আমি আবার বলছি, এখানে পুকুর আছে, গাটলা আছে, অনেক কিছু আছে। মায়েরা কোনো অসাবধানতা চলবেন না। আপনাদের সন্তান আপনাদের কাছে রাখবেন, কারো কাছে দিবেন না, এবং আপনার সন্তান আপনার সুরক্ষা রাখবেন। কোম্পানি কোনো দুর্ঘটনা ঘটলে কোম্পানি এর জন্য দায়ী হবে না, কারণ আপনাদেরকে বাচ্চা আনতে না বারণ করা হয়েছে, তাই না? সুতরাং যারা বাচ্চা নিয়ে আসে বেশ ভালো, কিন্তু কোনো অবস্থায় আপনার বাচ্চা আরেকজন হাতে দিবেন না। আমি আরেকটা কথা বলি, গত বছর এখানে আমি কথা বলে গেছিলাম, গত বছর এখানে না, গত বছর আমাদের আরেকটা প্রোগ্রাম হয়েছিল, তাই না? সেখানে আমি বলছিলাম, তোমরা যদি আমাদের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে পালন করার প্রতি বছর আমরা করব। গত বছর আমার মনে অনেক সুন্দর করছি, আমরা আজকে অনেক আনন্দ করব, কিন্তু আনন্দ করতে দেয়া কেউ যেন কোনো ধরনের বাধা বিভূতি না করে, বা কেউ কোনো ধাক্কাধাক্কি না করে, কেউ যাতে ব্যথা আঘাতপ্রাপ্ত না হয়। কারণ আমরা এমন আনন্দ করব যে আনন্দটাকে প্রত্যেকে সুরক্ষা রাখবো। কোনো অবস্থায় একজন আরেকজনের ধাক্কাধাক্কি করবো না, আমরা আনন্দ করে আজকে দিনটা কাটাবো। কালকে আবার অফিস বন্ধ রেখেছে, ঠিক আছে, কিন্তু আজকে আনন্দ করব, মজা করব, কিন্তু বিকাল 5টার ভিতরে এই স্পট আমাদেরকে ছেড়ে দিতে হবে। বিকাল 5টার ভিতরে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আমি 2-4টা কথা বলি। যেমন তোমরা দেখতে পাচ্ছ, গত বছর আমাদের একটা কোয়ালিটি নিয়ে অনেক বড় একটা কমপ্লেইন আসছিল এই বিগত 2-তে, তাই না সঞ্জয় বাবু? তো আমরা এই বছর এখনো পর্যন্ত সৃষ্টিকর্তা আশীর্বাদ এবং তোমাদের অক্লান্ত পরিশ্রম বিনয় এই বছর এখনো পর্যন্ত আসে নাই। গত বছর আসছে, গত বছর 24 আসছে, 24 আসছে। তাহলে আমাদের মেজারমেন্ট ইস্যুতে আমরা কাজ করব, কাজের সাথে সাথে যদি আমরা আমাদের দায়িত্বটা, আমার দায়িত্বটা কি, সে মনে করো আমার একটা মাল ফোল্ডিং করব, বা একটা আমরা লেবেল লাগাবো, চেক করব যে এই লেবেলটা এই মাল এই গার্মেন্টসে কিনা। কারণ সুইং এর পর অনেকগুলি হাত হয়, শুধু আমার ছেলে মেয়েদের দোষ হবে না, সেখানে আমাদের সিনিয়র কর্মকর্তা দায়ী। আপনারা সবসময় বলেন যে তারা উল্টা পাল্টা লেবেল লাগায়, উল্টা পাল্টা চেক করে, সেই জন্য তারাও তো দায়ী, তার চেয়ে বেশি দায়ী আমাদের সিনিয়র কর্মকর্তারা। কারণ আপনারা সেগুলি ঠিক মতো চেক করান না, আপনারা ঠিক মতো দেখান না। সেই জন্য আমি সিনিয়র কর্মকর্তাদেরকে বলছি,
আপনারা ফ্লোরে সময় দিবেন, আপনারা মাঝে মাঝে কার্টুনগুলো চেক করবেন যে আসল সত্যি কি এই কার্টুনগুলি আমাদের ঠিক আছে কিনা। কোয়ালিটি সবচেয়ে বড় হয়েছে কোয়ালিটি। আমাদের আমাদের পানাম গ্রুপের আমাদের 4টে হচ্ছে মেন শর্ত। প্রথম হচ্ছে অনেস্টিটি, সততা, ডিসিপ্লিন অ্যান্ড অন টাইম ডেলিভারি উইথ কোয়ালিটি। এইগুলি, এই কয়টা গার্মেন্টস, এই কয়টা যদি কেউ মাইনে থাকে প্রত্যেকটা ফ্যাক্টরি, তার কোনো কাজের সমস্যা হবে না। আমরা কি এগুলো মাইনে চলবো? জুড়ে বলি শুনি, আমরা কি এটি মাইনে চলবো? আমাদের সর্বপ্রথম সততা। সততাটা কি? তোমরা যে এখানে কাজ করা, কাজের বিনিময়ে তোমরা পয়সা দেয়। আমরা কিন্তু মাগনা তোমাদের পয়সা দেয় না কোম্পানি, এবং কোম্পানি কি আমারও মাগনা পয়সা দেয় না। আমি কাজ করি বলে আমাকে পয়সা দেয়। আমি যখন প্রতিষ্ঠানে আসি তখন আমি মনে করি আমি একজন তোমাদের মতো এমপ্লয়ি। আমি তখন মালিক হিসাবে কখন গণ্য করি না। আমি মাসের শেষে আমি বেতন নেই, স্টিল না আমার বেতন নেই মাসের শেষ পর্যন্ত। তাই তোমরা বলতো স্যার আস্তে আস্তে এত বড় ফ্যাক্টরি কিভাবে করতেছেন? করতেছি তোমাদের অকালত পরিশ্রম, সৃষ্টিগত আশীর্বাদ, ওইটা আমার মা বাবার দোয়া। কিন্তু যখনই কোনো কোম্পানি আস্তে আস্তে বড় হয় তখন তার পার্সোনাল ব্যাংক লাইবিলিটি বাড়ে। আমাদের কিন্তু তদ্রুপ ব্যাংক লাইবিলিটি। কারণ একটা জিনিস কি, তোমরা দেখো যখনই তোমরা 12,000 টাকা বা 15,000 টাকা বা 20,000 টাকা বা 25,000 টাকা বেতন ছিল, তখন কিন্তু তোমরা চলছো। যখনই আমি একটা ফ্যাক্টরি ছিল তখনও কিন্তু আমি চলছি। কিন্তু মানুষের একটা, যেমন স্যালারির কথা বলছি বা ফ্যাক্টরি ডেভেলপমেন্টের কথা বলছি, সেটা দিন দিন কিন্তু আমার পার্সোনাল দেনা বাড়তেছে। তারপরও আমি পৃথিবীতে একজন আসছি, মার গর্ভতে যখন আমরা ভূমিষ্ঠ হই তখন সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে, কারণ ভাগ্যে কিছু লিখে দেয় যে তুমি এই করবা, এই বিনিময়ে তুমি এইবা, এই বিনিময়ে তুমি এই করতে পারবা। আমাদের এখানে যত মায়েরা তাদের ছেলে মেয়ে নিয়ে আসছেন, কে কি না বলতে পারবেন আমার ছেলেটা আজকে বড় ডাক্তার হইতে পারবে না, আমার ছেলেটা বড় ইঞ্জিনিয়ার হইতে পারবে না, আমার ছেলেটা এই ধরনের একটা গার্মেন্টস মালিক হইতে পারবে না? বলতে পারবেন না। এটা সৃষ্টিকর্তা যাদের ভাগ্যে। কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রম বিনিময়ে আমাদের ছেলেদের মেয়েদেরকে সুশিক্ষিত করতে হবে। সুশিক্ষিত করে তাদেরকে ওই ভাবে আগাইতে হবে, তাদের একটা স্বপ্ন থাকবে যে স্বপ্নের বিনিময়ে আমার মা বাবা পরিশ্রম করছে, তার পরিশ্রম বিনিময়ে আমি তাদের কিছু রিটার্ন দিই। আমরা তাদের রিটার্ন চাই না, আমরা চাই সন্তান ভালো থাকুক, সুশিক্ষিত হোক, সমাজে প্রতিষ্ঠিত হোক। এটা আমরা চাই না? জোরে শুনতে চাই। আমরা চাই আমাদের সন্তান সুশিক্ষিত হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে এবং সে তার জীবনকে আরো বড় করে আগাইতে পারে, যাতে করে সে সমাজের সেবা করতে পারে। আমি দীর্ঘায়িত করবো না, আমি আর 2-4টা কথা বলবো। আর আমি আমার মজুবার কাটিং সেকশনকে বলবো, তোমার যে ইফিসিয়েন্সি, তোমার ইফিসিয়েন্সি কিন্তু অনেক কম আমাদের বিকন 2 মেট্রো 2 তুলনায়। তোমার ইফিসিয়েন্সি বাড়াতে হবে কাটিং। তারপর সুইং, সুইং আমরা আদার 2টা ফ্যাক্টরি তুলনায় আমরা পিছনে আছি। সজল বলছে, তোমাদের জিএম সাহেব বলছে গত 22-23 ছিল 48-47, এই 24-এ করছো 53। এই বছর তোমাদের টার্গেট কত বলো? আমি তোমাদের টার্গেট দিব। আমি একটা তোমাদের আগামীতে মানে এই বছর 25-এ তোমরা টার্গেট দিবে। আমি আগামী তোমাদের এমন একটা সারপ্রাইজ দিব এই প্রোগ্রামে, তোমরা কল্পনা করতে পারবে না। আমাকে 60 দিবে। কারণ আমি 60 কেন বলছি, দেখো এই দিনে কিন্তু বেতন বাড়ছে। আমার সাপ্লাই কি বলে জানো? যখন প্রাইজের কথা বলে তখন কি বলে জানো? যে তোমরা তো এই স্টাইলটা করতেছো 23 মেশিনে, তোমার প্রাইস বাড়ছে, তোমার ইফিসিয়েন্সি বাড়াও, 2টা মেশিন কমাই দাও। আলো বুঝতে পারছো? তোমাদের সারারা যে তোমাদের চাপ দেয়, সারাদের মনে না, উপরতে চাপায়। বড় লোকটা সবসময় গরিব খালি চাপাই যায়, আমি খালি চাপাই দিই, আমাকে পেশিয়ে দিই। বুঝতে পারছি কি বলছি? যে 23টা মেশিনে এই লাইনটা করছি, অনেক তোমার বেতন বাড়ছে, 2টা মেশিন কমাই দাও, তাহলে তোমার ইফিসিয়েন্সি বাড়বে, তাহলে তুমি এটা মিনিমাইজ করতে পারো, তারপরে প্রাইস বাড়াইবো না।
তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যদি 68 বছর হয়, আমি নাম বলবো না, আগামী প্রোগ্রামে এই মঞ্চে এমন একটা শিল্পী আসবে যে শিল্পীদের তোমরা কোনোদিন কল্পনা করতে, কিন্তু আমি নাম বলবো না। আমার সবচেয়ে প্রিয় শিল্পী, আমার প্রিয় শিল্পী একটা গান শোনার জন্য আমি আনবো তারে। কিন্তু বাবারে তোমরা আমাদের আগাও, কারণ তোমরাই শক্তি, তোমরাই বল, তোমাদের বাদে কিচ্ছু হবে না। আমি এই যে মঞ্চ, এই যে সাউন্ড মাইকটা আছে এখানে, আমি যদি কথা না বলি সাউন্ড হবে? তোমরা যদি আগায় না আসো, তোমরা এখন বড় হয়েছ, তোমাদের সন্তান আছে, তোমাদের বৃদ্ধ মা বাবা আছে। আমাদের গার্মেন্টস ব্যবসাটা হক হালালের ব্যবসা, এখানে কোনো হারাম ব্যবসা নাই। যারা হারাম ব্যবসা করে ব্যাংকের টাকা পয়সা মারে তারা লুটে ঘুরে গেছে, তারা নাই। এখন যেটা আছে একদম সলিড ব্যবসা, মাসের শেষ পয়সা পাও, আমরা মাসের শেষ তোমাদেরকে বেতন দেই, আমিও নেই, আমার সংসার চলে, তোমাদের সংসার চলে। এটা হচ্ছে হক হালাল ব্যবসা, এখানে কোনো হারামের ব্যবসা নাই। আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু রিকোয়েস্ট করে বলবো, তোমাদের যতটুক, যেহেতু এটা সততার ব্যবসা আমরা করব, তোমাদের যতটুক তোমাদের সম্ভব, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা একটু প্রোডাকশনটা এইভাবে দিয়ে দিই। আমি কোনো পার্সেন্টেজ আমি কোনো বলবো না, যতটুকু তুমি মনে করো না আমার এটা হকালার ব্যবসা, এই হকালার ব্যবসা আমি 7 পিস পারি, যদি আমি 10 পিস দিতে পারি তাহলে আমি কেন করবো না? কথা বলছো তোমরা কি বলছি যে আমি 7 পিস করতেছি ঘন্টায়, তাহলে 3 পিস যদি আমি পারি তাহলে কেন করবো না? যদি না করি তাহলে কি ঠিক হলো বলো? হ্যাঁ, আমার শক্তি আছে, কিন্তু সে আমি এখন নিতে পারবো 5 কেজি বা 8 কেজি মাথা ওজন নিতে পারবো। এখন আমি চেষ্টা করে দিয়ে আমি আর 2 কেজি পারি কিনা, কিন্তু আমি পারবো। তো তোমরা সেম ভাবে বলো, তোমাদের যেহেতু এখন বড় হয়েছ, তোমরা বুঝো একটা সংসার, আমাদের কিন্তু এটা বৃহৎ পরিবার। তাকায় দেখো সবাই আমাদের একটা পরিবার। এই পরিবারটাকে ভালো রাখতে হলে তোমাদের সবচেয়ে আগে তোমাদের আগে আসতে হবে, কারণ তোমরাই শক্তি, তোমরাই বল। তোমাদের শক্তি বল বাদে কোনো আমার অর্ডার আছে, মেশিন আছে, ফ্যাক্টরি আছে। তোমরা যদি না থাকো তাহলে কি ফ্যাক্টরি চলবে? তোমাদের চলতে হলে তোমাদেরকে আগে আসতে হবে। আমি আরেকটা কথা বলি, যেমন আমার ছেলে মেয়েরা, তোমাদের কি বলে ধন্যবাদ জানাবো কল্পনার বাইরে, যেহেতু এই বছর গত বছর আমাদের অত্র ফ্যাক্টরিগুলিতে অনেক সমস্যা হয়েছে, কিন্তু তোমরা কোম্পানির মধ্যে বিশ্বাস রেখে যে কাজ করেছ, তোমাদের দেন আমি পরিশোধ করতে পারবো না, কারণ তোমরা কোম্পানিকে ভালোবাসো। বাইরে যে যত বলুক কথা, মানুষের কথা আমরা কানে দিব না। তোমরা যদি কোম্পানি এবং আমার প্রতি বিশ্বাস রাখো, তোমরা কি আমার প্রতি বিশ্বাস আছে? তোমরা যদি আমার প্রতি বিশ্বাস রাখো, কোন অবস্থায় আমি বেঁচে থাকতে তোমাদের 1 টাকা কম দিব না, এই কথা জেনে রাখো। যদি আমার অ্যাকাউন্টে বলে দিদি তোমার 102 টাকা আটানা পাইবা, তুমি তোমাকে 103 টাকা দেওয়া হবে, যাতে তোমাকে 102 টাকা না দেয়। এটা হচ্ছে আমার মেন নীতি, আমার মেন ধর্ম। মানুষকে ঠকানোর জন্য না, তোমাদের পয়সা ঠকায় আমি পয়সা কামাইতে চাই না, এটা জেনে রাখো। তোমাদের পাওনা পরিশোধ করে সবকিছু দিয়ে তারপর আমার কোম্পানি চালাতে হবে। পাশাপাশি আমাদের সিনিয়র কর্মকর্তাদের বলছি, যেহেতু এখানে আমাদের ছেলে মেয়েরা আছে, কোন অবস্থায় তাদেরকে কটাক্ষ করে কোনো কথা বলতে পারবেন না। তাদেরকে ভালোবাসবেন, স্নেহ করবেন, আদর দিবেন, তাদের থেকে কাজ আদায় করতে পারবেন। তাদেরকে বকাবদ্ধ করে কোনো দিন কোনো কাজ করা যায় না, করা যায়? আমরা ভালোভাবে ব্যবহার করব, ভালো কথা বলবো, তাদেরকে না বলে তুই ওঠ, আমি মেশিন বসলাম, আমি দেখি তুই কত পিস দিতে চাস, তুই 10 পিস দিতে চাস, আমি বসলাম মেশিন দেখে আমি 12 পিস দিতে পারি কিনা। আমি যদি দিতে পারি তাহলে তুই দিবি না কেন? এটা হচ্ছে আলাপ আলোচনা করি, নট ফোর্স করি। আমরা ফ্যাক্টরি এতগুলি ছেলে মা বাবা একত্রে আমরা আছি, টুকটাক কোনো কথাবার্তিতে প্রবলেম থাকতে পারে, হয় না মাঝে মাঝে? হয়, কিন্তু এইসব কথাবার্তি সব আলাপ আলোচনা করে শেষ করতে হবে।
জোরপূর্বক কোনো কাজ করা যায় না। কোনো প্রবলেম হলে তোমরা সঞ্জয় আছে তোমাদের ফ্লোরে কি আছে না, কি বলে না, ফ্লোরে কি থাকে, ওয়েলফেয়ার অফিসার আছে, তার কাছে তোমরা কমপ্লেন করবা। সে যদি না মিটা, একদিন কমপ্লেন করবা, 2 দিন করবা, 3 দিন করবা। সে যদি না বলে তোমার সিনিয়র স্যারকে জানাইবা। সিনিয়র স্যারকে যদি না কথা, সঞ্জয় আছে, সঞ্জয় যদি কথা না শুনে দেন, ধর্মেন্দ্র সজল আছে, তোমাদের জিএম সব আছে। আমি আশা করি তারা সম্পূর্ণ তোমাদের প্রবলেম মিটে যাবে। জোর করে কোন হার্টলাইন যে, এই যে দেখো আজকে গত বছর আমাদের গ্রামে অনেক সমস্যা হয়েছে, এখনো মাঝামাঝি হইতেছে। এটাই কি সমাধান? জোরে বলে, এটাই কি সমাধান? আজকে যে কোনো যে মেশিনে তুমি বসো, সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত থাকো, 11 ঘন্টা থাকো বা 10 ঘন্টা থাকো, সেই মেশিনে বসে, যে মেশিনে বসে আমি উৎপাদন করে এই মেশিন থেকে ভালোবেসে মাসের শেষ বেতন যেটা আমি পাই, সেই বেতন দিয়ে আমার সন্তানকে খাওয়াই, আমার বৃদ্ধ মা বাবাকে খাওয়াই এবং সমাজের সেবা করি। এই ফ্যাক্টরি, এই মেশিন আমি কিভাবে ভাঙচুর করি বলো? তুমি তোমাদের থেকে উত্তরটা চাই, বলো, জোরে শুনতে চাই। এটা কি সম্ভব? এটা কি হবে? আমার কথা হচ্ছে আলাপ আলোচনা করে যে কোনো সমস্যার সমাধান হয়। স্বামী স্ত্রীর ঝগড়া হয়, ঝগড়া হয় না? অনেক সময় ছেলেরা কি করে, অনেক বেতনটা তো যায় মোবাইলে, অনেক সময় ছেলেরা দেখতে চায় তুমি কত পাইছো, আবার ওয়াইফ দেখতে চায় তুমি কত পাইছো। এই নিয়ে এক কথা 2 কথা কাটাকাটি হয় না? বা বাজার নিয়ে কাটাকাটি হয় না? অনেক সময় কাটাকাটি হয়। এই কাটাকাটি কি হয়? তালাক হয়ে যায় না? কি হয়? আলাপ আলোচনা করে আমাদের সমাধান করতে হবে। জোর করে রাগারাগি করে বা বকাবাদ্য করে কোনোদিন সংসার সুন্দর হয় না। এটা একটা সংসার, এটা কিন্তু একটা সংসার না, এটা কিন্তু একটা বড় সংসার। সংসারকে ভালো রাখতে হলে প্রত্যেককেই স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস বুঝো? প্রত্যেকের অনুযায়ী আমাকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস না করলে কোনোদিন কোনো সংসার সন্তান, তোমরা তখন ছোট, যখন এখন ছোট, আমার মতো যখন বয়স হবে, তোমাদের সন্তান যখন বড় হয়ে যাবে, তখন বুঝবে যে স্যারের আসল সত্য কথা বলছে। তখন তো আমি থাকবো না পৃথিবীতে, তখন তোমরা বুঝতে পারবে যে স্যারে কি সত্যি বলছিল না মিথ্যা বলছিল। সবসময় মনে রাখবা, আমার মা একটা কথা বলতো, কে যদি কোনো খারাপ কথা বলতো তোর গায়ে লাগে না, তুই শুনে না আসলে হাইটা যাবি কা। তোর যদি শালা বলে তুই ভাই বইলা হাইটা যাবি কা। তাহলে ওই লোকটা তোমার প্রতি আর কোনো কটাক্ষ থাকবে? বলবে যে না, কোনোদিন বলবে না। সেই জন্য বলছি, তোমরা কোনোদিন কারোর উপরে রাগ আর নিতে হবে না। কেউ যদি খারাপ বলে যায়, কেউ যদি তুই মালটা কেন করতে পারলি না, ভাইরে আমি কি চেষ্টা করতেছি, আমি করে দেবো, কিন্তু যাতে কোনো অবস্থায় কারোর সাথে কোনো দ্বন্দ্ব না হয়। হবে আপনাদের? তোমরা দেখছো যতটা বার আমি তোমাদের সাথে ছিলাম, করছি, প্রত্যেকটা অক্ষরে পালন করার চেষ্টা করছি না? ভবিষ্যতে এটা থাকবে। আমি মেজারমেন্ট ইস্যু নিয়ে একটা কথা বলবো, এন্ড কোয়ালিটি নিয়ে একটা কথা বলবো, তারপর শেষ করে দেবো। মেজারমেন্টের জন্য আমার মোবাইলে ছবি আছে, জিও একটা স্লিপ এইখানে লাইক দিস, একটা এতটুকু, একটা এতটুকু, এমন ছোট বড় গেছে, প্রায় 4 ইঞ্চি 5 ইঞ্চি ছোট বড়। আমাদের যদি কোয়ালিটি পিপল যদি ঠিক পিস টু পিস ঠিক মতো কথা কাজ করে, এই ধরনের হইতে পারে বলো তো? কারণ কি করে, ওই চেক করে কথা বলে বা মোবাইলে কথা বলে, এইভাবে দেখে ওইভাবে দেখে, তখন আর খেয়াল করে বাস করে ফোল্ডিং করে দিয়ে দেয়। কোয়ালিটি পিপল, আপনারা কোয়ালিটি পিপল কার আছে একটু হাত তোলেন তো। কোয়ালিটি সবাই হাত তোলে, এই 3টার জন্য বেটা কই তো বকা দেবো না আজকে, কোনো বকা দেবো না বাবা, আমি বকা দিই না, আমি মানুষের বকা দিই না। বল জোরে হাত তোল সবাই। আচ্ছা, কোয়ালিটি পিপল, আমি একটু সময় নিই। মেয়েদেরকে বলছি, স্বামীরা যখন বাজার করে নেয় শুক্রবার দিন, কারণ আমরা যেদিন বেতন নেই, আবার ইকো হইতেছে, কিন্তু বাজার করি শুক্রবারের বাজারটা কিন্তু ভালো বাজার করি সবাই কম বেশি, কারণ ফ্যাক্টরি বন্ধ থাকে। ওই দিন রান্না করে দুপুরবেলা সবাই একটু খাই, ভালোই খাওয়ার চেষ্টা করি, খাই আমি পারলে একটু রেস্ট নেই বা কোনো কাজ টাজ থাকলে করি।
তাই না মেয়েরা? যদি রান্নাটা ভালো না হয় তখন কি বলে? কি কি একটু আগে কি বুঝাইলাম কাকা? আমার কানে কিন্তু আইছে, আমি তো শুনছি। নো, রান্নাটা যদি ভালো না হয় আমরা ঠিক মতো খাইতে পারি না, তাই না? আমি বাজারটা ভালো করলাম কিন্তু রান্নাটা ভালো হইল না। তদ্রুপ আমি কোয়ালিটিতে বলছি যে আমি কাজ করব, কোনো অবস্থায় খারাপ কোয়ালিটির মাল গুডস পাস করব না। কথা বুঝাস? তুই অনেক চালাক। আমরা একটাই কথা রাখবো যে আমরা ডিফেক্ট বা ক্লেম আসবে, আমাদের মাল শিপমেন্ট যাক বলে না যাক আমাদের ওটা দেখার ব্যাপার না। কোন অবস্থায় আমরা বি গ্রেড মাল শিপমেন্ট দিব না দিব না? জুড়ে শুনতে চাই, এটা জুড়ে শুনতে চাই। আমরা বি গ্রেড কোন মাল শিপমেন্ট দিব না, এটা আমাদের প্রতিজ্ঞা। কারণ আমি মাসে শিপমেন্ট করি যদি মনে করো 20 লাখ পিস, তার মধ্যে যদি আমার 10টা পিস মাল খারাপ যায়, এই 20 লাখ পিসের ক্লেমটা কিন্তু 10 পিসে লিয়ে যাবে। এবং জাপানে এক এক পিস মাল রিচেক করতে তোমাদের আইডিয়া আছে কত? $1 লাগে। 50,000 পিসের একটা স্টাইলে যদি তারা দেখে যে না কোনো প্রবলেম গেছে, তার প্রথম 2-3% দেখে, পরে দেখে যে সেম আছে, পরে যদি তারা 100% করে 50,000 পিসের মালে $50,000 তারা ক্লেম করে। এবং যদি মাল খারাপ হয় পুরোটা বাদ প্লাস $50,000 এক্সট্রা দিতে হয়। তা আমরা বি গ্রেড মাল শিপমেন্ট করব না, আর মেজারমেন্ট কোন অবস্থায় ভুল শিপমেন্ট করব না, ঠিক আছে? পরিশেষে একটা কথা বলবো যে তোমরা ফেয়ার শুপ থেকে যে বেনিফিটটা পাও না? ফেয়ার শুপ থেকে তোমরা কোনো বেনিফিট পাও? মেয়েদের বলছি পাও? ফেয়ার শুপ থেকে তোমরা কোনো বেনিফিট পাও? লাভ হয় না লস হয়? যে লাভটা হয় সে টাকাটা তোমরা বেতন থেকে আলাদা করে রেখে দিবা। যাদের বাচ্চা ছোট আছে তাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট করবা, ওই টাকাটা ব্যাংকে রাখবা। যখন সে পড়াশোনা শুরু করবে ওই টাকাটা দিয়ে তাদেরকে পড়াশোনা করার ব্যবস্থা করবা। কারণ আমরা পরিশ্রম করি আমাদের সন্তানদের জন্য, আর আমি পরিশ্রম করি তোমাদের মতো এতগুলো ছেলেমেয়ে আছে তাদের ভালো চলার জন্য। তোমরা ভালো চলো, দেশ ভালো চলুক, সমাজ ভালো চলুক, সেটা আমরা চাই। আমি চাই যে আমার মৃত্যুর আগে জানি 50,000 লোকের যদি এমপ্লয়ি আমি দিয়ে যেতে পারি, তাহলে আমি মনে করবো মানব জীবন পৃথিবীতে আমার সার্থক হয়েছে, এটা আমি চাবো। তো আমি একা কতটুকু খাবো বা আমার 3 ছেলে কতটুকু খাবে, তার মধ্যে যদি এত 50,000 লোকের যদি এমপ্লয়ি করতে হয়, 50,000 লোকের সাথে যদি 3-4 জন করে থাকে তাহলে 2 লাখ লোকের, এই 2 লাখ লোক যদি আমার দিয়ে না সৃষ্টিকর্তার আশীর্বাদে বা তোমাদের আশীর্বাদে আমার মা বাবার আশীর্বাদে যদি এই লোকগুলি ভালো চালায় যেতে পারে, তাহলে একটু হলে মনে করলাম যে পৃথিবীতে কিছু কাজ করে দিয়ে যেতে পারছি, সেটা আমি চাই। তো তোমাদের কাছে আমি আবার রিকোয়েস্ট করব, তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে তোমাদের প্রোডাকশন এফিসিয়েন্সিটা চেষ্টা করবো বাড়াইতে। আমরা টার্গেট রাখবো এই বছর 60। আমরা ডিফেক্ট কোনো মাল শিপমেন্ট দিব না, আমরা মেজারমেন্ট ভুল মাল কোনো শিপমেন্ট দিব না, আমরা স্টিকার কি জানি লেভেল ভুল লেভেল আমরা লাগাবো না। এই থাকবো 2025-এ আমাদের মেন স্লোগান, তাই না? তাহলে আর কিছু বলবো? আর কিছু বলেন? ও আরেকটা কথা, যেটা ফেয়ার শপের কথা শেষ করতে হবে, পাশাপাশি যাদের মা বাবা আছে তোমরা মনে রাখো যে আমরা এই পৃথিবীতে সবাই এই পৃথিবীতে আসছে মায়ের গর্ভ থেকে। মায়ের গর্ভপাতে কিন্তু পৃথিবীতে কেউ আসতে পারেনি, আল্লাহ সে ছেলে হোক সে মেয়ে হোক। আমরা চেষ্টা করব প্রত্যেকে যাদের মা বাবা আছে সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন বা সপ্তাহে 3 দিন একটু টেলিফোনে কথা বলি। বৃদ্ধ থাকলে আমি শুক্রবার দিন 4টে শুক্রবার দরকার আমি বাজারটা একটু 500 টাকা কম করুন, 2,000 টাকা মা বাবার জন্য পাঠাবো জোরে শুনতে চাই। এখন তো অনেক টাকা পাস, এই টাকাটা কিছু বৃদ্ধ মা বাবার, কারণ তারা জন্ম না দিলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। সেই জন্য সবচেয়ে প্রিয় মা, পৃথিবীতে মা রয়েছে সবচেয়ে প্রিয়।
মায়ের পায়ের নিচে আমাদের সব ব্যস্ত। যাদের মা নাই তারা বোঝে, যাদের মা আছে বাবা আছে তারা বোঝে না। এটাই ব্যস্ত, এটাই ব্যস্ত। মা বাবার কাছেই সবচেয়ে বড় ব্যস্ত। আমি সারা দিন গীতা পাঠ করলাম, মন্দিরে গেলাম, আমি মা বাবার যত্ন করলাম না, তাই কোনো লাভ হবে না, যোগফল জিরো। আমি মনে করব যে মা বাবাকে যে সন্তান আদর করবে, ভালোবাসা দিবে, মা বাবার সুখ দুঃখের কাছে যাবে, সেই সন্তান কোনো দিন টিকে থাকবে না, তার বাতের অভাব হবে না। এটা জেনে রাখি। কারণ মায়ের আশীর্বাদ সবচেয়ে বড় আশীর্বাদ। মার দীর্ঘশ্বাস সবচেয়ে মানুষের তার পতনে দীর্ঘ। মার দীর্ঘশ্বাস কিন্তু অনেক কষ্টের দীর্ঘশ্বাস। তোমরা দেখো টিভিতে বা তোমরা কি বলে মোবাইলে দেখো, ইউটিউবে, ফেসবুকে, কত বড় লোকের সন্তান, হাজার হাজার শয়ে শয়ে কোটি টাকার মালিক, তাদের পিতা মাতা কি বলে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে। আমরা কি এটা চাবো? এই পয়সা কি আমাদের দরকার আছে? আছে পয়সা? এটা হারামি পয়সা, এটা হারাম পয়সা, না হারাম পয়সা না, এটা হারাম পয়সা। যে বৃদ্ধ মামাকে এইভাবে বৃদ্ধাশ্রম পাঠায়, সে পয়সা পাঠায়, সে সুখ বুক করে, সে জীবনে তার সন্তান তাকে ওইখানে পাঠাবে, তার সন্তান সেখানে পাঠাবে। কোনো এটাতে কোনো ভুল নাই। আমি কয়দিন আগে, এই 2-3 দিন আগে এটিএন বাংলায় একটা নাটক দেখেছি, স্মৃতির আয়না, স্মৃতির কি জানি একটা স্মৃতি আয়না। তার মানে সন্তানের মা মারা গেছে, বাবা একা। আজকে মনে করো তার মায়ের মৃত্যুবার্ষিকী, সন্তানটা জানি না সে যে আছে তার মার মৃত্যুবার্ষিকী। তো এই কুলঙ্গ সন্তান দিয়া পৃথিবীতে বা সমাজে কি আশা করতে পারে? তারপর বাবা তাকে বলছে যে তুমি তোমার মায়ের মৃত্যুবার্ষিকী জানো না, একদিন সময় আসবে তোমার ছেলে কিন্তু এটা জানবে না। তার মানে তোমাদের বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, যাদের মা বাবা আছে তোমরা যতটুকু যার যে সামর্থ্য আছে, টেলিফোনটা তো বাবা করতে পারি, টেলিফোনটা করতে পারি না? টেলিফোনটা করতে কয়েক সেকেন্ড লাগে, টেলিফোন আর কয়েক টাকা লাগে? আমরা বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ডের লাগে, বয়ফ্রেন্ডের লাগে এত কথা বলি, এত টাকা খরচ করি, আর মা বাবার সাথে একটু কথা বলে কয় টাকা চায়? একটু কথা বলি, মা শান্তি দিবে, পাবে। আরে মায়ের শ্বাস যে কত আপন, যাদের নাই তারা বুঝতে পারে। মা পৃথিবীর সবচেয়ে বেশি আপন পৃথিবীতে। মায়ের মতো আপন পৃথিবীতে কেউই নাই। নিজের সন্তান ও মায়ের মতো আপন হইতে পারে না। কারণ সন্তান দেখবা ওই যে মা বাবাকে বাইরে বৃদ্ধাশ্রম ফেলা যায়, কিন্তু মা যখন যতদিন বেঁচে থাকবে, যত কষ্টে তোমরা দিবে, কোনোদিন মা চাবে না আমার সন্তান খারাপ অবস্থা চালু, কোনোদিন বদদোয়া দিবে না। মা চাবে যে আমি যাই চলি, আমি খাই বলে না খাই, আমার সন্তানটা যেন ভালো চলে, এটাই তারা চাবে। এবং নামাজ পড়ে তারা এটাই করবে যে আমার সন্তান যেন ভালোভাবে চলে। তো অনেক কথা বললাম, তো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আজকে আনন্দ করব, আজকের দিনটা খুবই আনন্দ করবো না? আনন্দ করবে সত্যি? তাহলে দেখি একটু ডান্স দেখো, দেখি কতটুকু আনন্দ করতে। ও মিউজিক নাই? আচ্ছা।